তুমি কি মুছবে না এই অধমের দুঃখ? সুপ্রিয় দর্শক, অনেক চমৎকার একটা কবিতা শুনলাম আবৃত্তিকারের কণ্ঠে। আমরা কথা বলছিলাম মুজিবুর রহমানের সাথে, কিন্তু আমরা আলোচক দেলোয়ার হোসেন মঞ্জু আছেন এখানে। আমরা দীর্ঘ সময় ওনার কাছ থেকে বেশ ভালো ভালো চমৎকার চমৎকার কথা শুনছি। কিন্তু আমি জানি কবি দেলোয়ার হোসেন মঞ্জু, আপনি কবি মুজিবুর রহমান সম্পর্কে একটা দীর্ঘ রচনা আপনার আছে, আপনি বহুদিন আগে লিখেছিলেন। আপনি তখন কবি মুজিবুর রহমানকে যেভাবে আবিষ্কার করেছিলেন, যেভাবে চিহ্নিত করেছিলেন, আপনি এখন কিভাবে ওনাকে দেখেন? এখন আপনার দেখার দৃষ্টিভঙ্গিটা কেমন মুজিবুর রহমানকে? আসলে মিল্টন, মনে হয় যে বছর চারেক আগে হবে এই আলোচনাটা আমি লিখেছিলাম। তো এই বছর চারেক পরেও কিন্তু আমি আমার ওই সিদ্ধান্ত বা অনুসিদ্ধান্তগুলো থেকে আমি ফেরত আসিনি। বাহ। তো আজকে যখন কবি বলছিলেন যে নালিহুরি প্রসঙ্গে, তখন আমার স্মৃতিতে ওই অংশটাই বের হয়ে গেল এবং আমি বসে বসে আপনার কাছে আমি বের করে ফেললাম। আমাদের জন্য একদম শোনাই সহজ, আমরা এটা শুনতেও পারলাম। তো এখানে ওই যে ওনার নালিহুরিটা আমি এইভাবে বিশ্লেষণ করেছিলাম যে ফ্রেডরিক নিটশের বিচারে সক্রেটিস এবং হেগেল অশ্রদ্ধেয় হলেও শিল্পী ও কবিদেরকে অতিমানব গোত্রের অন্তর্ভুক্ত করেছেন এজন্য যে বিভক্ত বিখণ্ড নির্মাণ উপাদানগুলোকে তারা একটি প্রাণবন্ত সমগ্রতায় রূপ দেন এবং নৈরাশ্যকে রূপান্তরিত করেন আত্মম্ভর সৌন্দর্যে। মুজিবুর রহমান নৈরাশ্যবাদী না হয়েও সাং নালিহুরির বেশ কটি কবিতায় খণ্ড বিখণ্ড উপাদানের আশ্চর্য নির্মাণ কাজ করেছেন, যা সুখপাঠ্য এবং সুশ্রাব্য। কবি লিখলেন যে নিজ নামে ডাক দিলে কেঁপে ওঠে অতলান্ত পথের গরিমা, যা কিছু জন্মে পাওয়া, যা কিছু নালিহুরি, যা কিছু নিজ নাম নিজ দেশ নিজস্ব নিয়ম, জেগে ওঠে নিজ কোলাহল। আর শেষের লাইনটা খেয়াল করেন, কবি লিখছেন মানুষ কেবলই হাঁটে সীমাবদ্ধ জলে। এই লাইনটা আমার কাছে অতি দার্শনিক অনবদ্য একটা লাইন, যে মানুষ কেবলই হাঁটে সীমাবদ্ধ জলে। আবার এই কবিতারই অন্য একটা অংশে তিনি লিখেছেন, এই অবসরে দেখা হলে বাহারি চিংড়িদের নৃত্যপ্রিয় মুখ সমুদ্র গভীরে, এই দিন রুদময় দেয়ালে সময় ডাকে দিন যায়, আমার বয়স বাড়ে না শুধু তোমাকে ঘিরে। ওই যে সীমাবদ্ধতা, মানুষ হাঁটে সীমাবদ্ধ জলে, আবার মানুষের বয়স কিন্তু বাড়ে না কমে। এই যে আপনি এই যে দুইটার মধ্যে যে যোগসূত্র নির্মাণ করেছেন কবি, আমরা জানতে চাই যে সীমাবদ্ধ জল, এটা কি আমাদেরকে বোঝাতে চেয়েছেন, বা জীবনের কোন অংশটাকে আপনি চিহ্নিত করতে চেয়েছেন এখানে? আসলে মিল্টন, যখন কবিতা লেখা হয়, আমি আরেকবার সম্ভবত বলেছি এই অনুষ্ঠানে, যে তখন যে মুজিবুর রহমান এই কবিতাটা লিখেছেন, এই মুহূর্তে আমি যে মুজিবুর রহমান এই যন্ত্র দুনিয়ায় বসে আপনার সাথে কথা বলছি, সে কিন্তু এক না। অতএব বৈশিষ্ট্যটা সে সময় কিভাবে আসছিল, এই শানে নজরুলটা এই মুহূর্তে আসলে আমার মনে হয় এই জন্যই বলে দেওয়া সম্ভব না। কবি মুজিবুর রহমান এবং মানুষ মুজিবুর রহমান দুটো কিন্তু ভিন্ন। কারণ হচ্ছে একজন কবি যখন শিল্প সৃষ্টিতে মগ্ন হন, তখন কিন্তু সে, আমার মনে হয় যে সে একটু তার অঙ্গ সংস্থান সেরে অন্য একটা অঙ্গ সংস্থানে গিয়ে সে গ্রথিত হয় বা সংযোজিত হয়। মানে যখনই শিল্প সৃষ্টিতে মগ্ন হন একজন কবি, তখন তার উপরে আমার মনে হয় যে সেটা অনেকটা উহি নাজিলের মতোই, কি বলেন, ওই রকমই অনেকটা, যে হঠাৎ করে ওই জায়গায় তাহলে ঘুম থেকে জেগে উঠে হয়তো মনে হচ্ছে একটা লাইন হঠাৎ করে মাথায় এলো। হ্যাঁ, ওই জায়গায় কবি আপনাকে স্মরণ করিয়ে দিতে পারি আমার যে বইটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে, আদি পুস্তক। তো ওই বইটার নাম আসলে হতে পারতো কবি বংশ। আমি যখন ওই এক দীর্ঘ কবিতাটি লিখি, তখন আমার কাছে মনে হয়েছিল আমাদের বাংলা কবিতার যে 30 বাহিত যে বাংলা কবিতার যে ইতিহাস, ওই ইতিহাস পুনর্লিখন হওয়া উচিত। আমি আজকে আড্ডা দিচ্ছিলাম আমাদের আরেক কবি টি.এম. আহমেদ কায়সার এবং আমার সেই পাশে বসা কবির সাথে, তখন আমাদের এই আলোচনাটাই আসছিল। আসলে আমাদের যে বাংলা কবিতার ইতিহাসে জালালের নাম উচ্চারিত হয় না, করিমের নাম উচ্চারিত হয় না, হাসন রাজা লালন এবং করিমের নাম, রাধারমণের নাম, শাহনুরের নাম উচ্চারিত হয় না, সেই বাংলা কবিতার ইতিহাস এখনো উল্লিখিত রয়ে গেছে। আমাদের জেনারেশন, আমরা যারা কবিতা লিখছি, নতুন ভাষার পিছনে আমরা দৌড়াচ্ছি, চেষ্টা করছি নতুন একটা ভূমি তৈরি করতে। সেখানে আবার নতুন করে বাংলা কবিতার ইতিহাস লেখা উচিত, যেখানে হওয়া উচিত যে আমাদের হাসন রাজা একজন আমাদের কবি, লালন আমাদের কবি, রাধারমণ আমাদের কবি। আমার ভাবতে খুব ভালো লাগে। আসলে অনেক ভালো লাগলো আপনার কাছ থেকে শুনে। আসলে আমাদের যে কবিতার যে চিন্তা, এবং আপনি বলছেন যে পুরনো আমাদের যে ট্রেন্ড,
পুরনো যে অবয়ব, পুরনো যে সংস্থান ছিল আমাদের, সেটাকে ভেঙে আবার নতুন ফর্মে আমরা দেখতে পাই যে আপনি আদি পুস্তক, বইয়ের নাম যেরকম আমাদের বইয়ের প্রচ্ছদ এবং বইয়ের যে অঙ্গসংস্থান সেটাও কিন্তু আমাদের মনে হচ্ছে সেই শ্রীকীর্তন কাব্যের প্রচ্ছদ যেরকম ছিল, আমার মনে হয় অনেকটা ওই ঘরানার প্রচ্ছদ চলে তার সাথে প্রাণের একটা সংযোজন। আর আমাদের আরেকজন কবি আলাউল বলেছিলেন যে আসলে কবিরা তো ঈশ্বরের শিষ্য, আমরা তো সবাই ঈশ্বরের শিষ্য, অতএব এই যন্ত্র দুনিয়ায় আমরা যে কথা বলছি আর ঈশ্বরের শিষ্য হয়ে একজন কবি যখন মধ্যরাতে মুরাকাবায় কথা বলছেন, ওইটার আর কোনো ব্যাখ্যা হয় না। তবে এখানে একটা জিনিস যোগ করি, এটা অবশ্যই অনস্বীকার্য, যন্ত্র অবশ্যই অনস্বীকার্য, কারণ যন্ত্রে ভর করে আমি বার্মিংহাম থেকে লন্ডনে এলাম, আমি যন্ত্রকে কিভাবে উপেক্ষা করি, যন্ত্র আমার উপরে লাইট ফেলছে, যন্ত্র আমাকে ধারণ করছে, আমাকে ক্যামেরাবন্দি করছে, অতএব যন্ত্র বাদ দিয়ে বা যন্ত্রকে উপেক্ষা করে কিন্তু যন্ত্রের ভিতরে আয়তক্ষেত্র তৈরি করাটাই হলো আধুনিক কবির কাজ। হ্যাঁ, কারণ হচ্ছে শিল্প তো সবসময় সময়কে ধারণ করে এগিয়ে যায়, তাই না? কারণ বস্তুর ভিতরেও আপনি, কারণ বস্তু এটা তো অবজেক্ট, কিন্তু বস্তু তো আত্মা বহির্ভূত না, কারণ বস্তু একটা আত্মা, এটা কিন্তু একজন আধুনিক কবি ধারণ করেন। এটা কিন্তু আমাদের মরমী কবিরা ধারণ করেছিলেন কিনা সেটা অন্য একটা আলোচনা, এটার জন্য নতুন ইতিহাস রচনাও জরুরি কিনা এটাও কিন্তু পৃথক একটি আলোচনা, এটা কিন্তু এটার সঙ্গে আবার গুলিয়ে দিলে হবে না। সেটা আমি যোগ করতে পারি মনে হয় মিল্টন, আমি আর কবি প্রায় সময় কথা বলি যে আমাদের একটা সহজাত বৈশিষ্ট্য হচ্ছে যে কবিদের আগে একটা বিশেষণ তৈরি করে দেওয়া, যে মরমী কবি, পল্লী কবি, আধুনিক কবি, এইসব আমার মনে হয় খুব দরকার নাই। কবি তো কবি, এবং বাংলা কবিতার ইতিহাস পূর্ণাঙ্গভাবে লিখিত হওয়া উচিত। সেখানে রাধারমণ আমাদের মরমী কবি আর আমাদের অন্য কবি আধুনিক কবি, ওইটা মনে হয় এইভাবে আলাদা করে দীর্ঘদিন ফেলা উচিত। যে একদা বলা হতো, যেমন মনে করুন যে অমুক হচ্ছেন জ্যামিতিকবাদী কবি, হ্যাঁ হ্যাঁ এটা তো ঠিক আছে, কারণ জ্যামিতিকবাদী আন্দোলন তো হয়েছে, এখন ফৌবিজম হয়েছে, বিম্ববাদ আন্দোলন হয়েছে না, এটা তো একটা, এগুলো হচ্ছে শিল্পের এই যে আন্দোলনগুলো হয়তো আমাদের দেশে কম হয়েছে, কিন্তু ওই ছোঁয়াগুলো লেগেছে, এজন্য কিন্তু আমাদের আধুনিক কবিতাটা এই পর্যায়ে আসতে পেরেছে। এই পর্যায়ে কিন্তু মুজিবুরও তার আঞ্চলিক শব্দকে নিয়ে, তার এলাকার শব্দকে নিয়ে বিনির্মাণ করার স্পর্ধা দেখাচ্ছেন, নতুবা তিনিও কিন্তু জাতে ওঠার জন্য ওই শব্দগুলোকে পরিত্যাগ করতেন। বুঝাতে পারলাম? সো ওই বিষয়গুলো এক ধরনের সিগনিফিকেশন ক্রিয়েট করে আর কি, রাইট, ওই সময়কে উপস্থাপন করে, যে সময়ে তা ওই কবির উপস্থাপন ছিল। এগুলো চমৎকার বলেছেন। আসলে আমার মনে হয় যে কবিতা সৃষ্টির জন্যে যে একজন কবি যে সময়ে বেড়ে ওঠেন তখন তিনি সৃষ্টি করেন, কিংবা তারপরেও, যেমন 90-তে যারা আপনারা নিজের অবস্থান চিহ্নিত করতে পেরেছেন, নিজের অবস্থানকে জানান দিতে পেরেছেন, আপনারা তো এখনও দৃশ্যমান আছেন, আপনারা এখনো, আপনার যাত্রা এখনো আছে। তো সেই ক্ষেত্রে একেবারে দশকে ফেলে দেয়া কবিকে আমার মনে হয় যে এটা তো কোনোভাবেই যৌক্তিক না। মুজিবুর তো, এবং স্পেশালি মুজিবুর তো এতই সচল কবি আর কি, যে ওনাকে আসলে কোনো দশকের মানে ডুবার ভিতরে আমি ফেলে দিতে চাই না। সেটাই আমরা এখনো দেখি যে মানে দশকবদ্ধ করা যৌক্তিক না। এবং আসলে সবচেয়ে বড় যে বিষয় হলো, যিনি দীর্ঘ হাঁটেন তার যাত্রাপথকে সংক্ষিপ্ত করে দেখা কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। ধন্যবাদ আপনাকে কবি দেলোয়ার হোসেন মঞ্জু, ধন্যবাদ মুজিবুর। আমরা কিন্তু অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, আমাদেরকে এখনই শেষ করতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলতে বলতে আলোচনা খুব জমে উঠেছিল, আরও দীর্ঘ করার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের হাতে সময় খুবই কম, আমাদেরকে এখনই শেষ করতে হচ্ছে। শব্দমন্দিরার ঘণ্টাধ্বনি বেজে এলো, আমরা আজকে এখানে শেষ করব। পরবর্তীতে আরেকটা অনুষ্ঠানে আবার দুইজন আলোচককে আমন্ত্রণ জানাবো এবং আপনাদের সামনে উপস্থাপন করব, কথা বলবো কবিতা নিয়ে, শিল্প নিয়ে, সাহিত্য নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা।